মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌ। আজ আমার সঙ্গে যিনি আছেন দর্শক, আমি এইটুকু বিশ্বাস করি আড্ডা দেবার পর যারা আমাদের সঙ্গে থাকবেন তারা অনেক বেশি অনুপ্রাণিত হবেন। প্রত্যেক মানুষই আমরা কোনো না কোনোভাবে পাগল, এই মানুষটিও পাগল, তবে সেই পাগল ভালোর জন্য পাগল। তিনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে জয় করার জন্য তিনি পাগল হয়েছেন। না হলে আবুধাবি থেকে হলিউড ঘুরে এসে কেউ বাংলাদেশে চলে আসে না এবং এখানে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করে না। আজকে আমরা সেই স্বপ্নবাজ তরুণের গল্প শুনবো এবং যার কথা বলছি তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, একজন চিত্রনাট্যকার, একজন লেখক। আমার সঙ্গে রয়েছেন মাকসুদ হোসেন। হ্যালো, ওয়েলকাম করছি। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি কিন্তু একটু পারমিশন নিয়েই পাগল শব্দটি ব্যবহার করেছি। না, অসুবিধা নেই কোনো। অফকোর্স, মানে আমি আপনার সব ছেড়ে বাংলাদেশে আসলাম সিনেমা বানানোর জন্য। সো পাগল এটা তো এই প্রশ্নের সম্মুখীন তো আপনাকে প্রতিনিয়তই হতে হয় যে কেন, ওয়াই আপনি বাংলাদেশে চলে এলেন? আমি নিজেকেও জিজ্ঞেস করি কেন আসলাম, কিন্তু আপনার মানে আমি সবসময় পার্সোনাল ফিল্মস বানাতে চেয়েছি এবং মানে ফিল্মের প্রতি আমার ছোটকাল থেকে একটা ভালোবাসা ছিল। আবুধাবিতে থাকতে? হ্যাঁ, আবুধাবিতে থাকতেই আমার বড় ভাইয়ের আমি সারাক্ষণ সিনেমা দেখতাম আবুধাবিতে। তখন আপনার সিনেমা হলে হলিউডের সিনেমা, বলিউডের সিনেমা দেখা যেত। তারপর কালচারাল সেন্টার ছিল আবুধাবির একটা, ওখানে খুব রেট্রোস্পেক্টিভস হতো, সত্যজিৎ রে, বার্গম্যান, কুরোসাওয়া, সো ফরেন ফিল্ম সব দেখা যেত, ওখানে আমরা যেতাম। সো ছোটকাল থেকে ওই ফিল্মের প্রতি ভালোবাসা। সো আরেকটু বড় হওয়ার পরে যখন টিনেজ ইয়ার্সে, তখন আমি শর্ট ফিল্ম বানানো শুরু করি আবুধাবিতে। সো আমার হিরোজ, ফিল্ম মেকিং হিরোজ সবসময় ছিল হচ্ছে গিয়ে যারা পার্সোনাল স্টোরিজ বানাতো। মার্টিন স্করসেজি বলেন বা ফেলিনি বলেন, যেটা একটা অডিয়েন্সকে ইমোশনাল একটা এক্সপিরিয়েন্স দেয়। আচ্ছা, সো সেই পার্সোনাল গল্পগুলো বলতে গিয়েই তো সাবা তৈরি করা। তার আগের গল্পে যদি আমি একটু যাই, এই যে আবুধাবি থেকে আপনি চলে গেলেন হলিউডে পড়াশোনা করতে এবং 10 বছর আপনি সেখানে থেকেছেন। সেখানেও কিন্তু আপনি শর্ট ফিল্ম বানিয়েছেন এবং আমি যদি ভুল না করি একটি শর্ট ফিল্ম বোধহয় অস্কারেও গিয়েছিল শর্ট ফিল্ম ইয়াতে। সো তারপরে মনে হয়নি যে আমার এখানে থেকে আর অনেক কিছু করার আছে বা করা যেতে পারে? সো আপনার মানে আবুধাবি থেকে আই ওয়াজ অ্যারাউন্ড 18 or 19 যখন আমি ইউনিভার্সিটির জন্য আমেরিকায় যাই। তো প্রথমে আসলে হলিউডে যাইনি, আর হলিউড তো একটা লোকেশন। এক্স্যাক্টলি। সো আমি পার্ডিউ ইউনিভার্সিটিতে গিয়েছি ইন্ডিয়ানাতে, ওখানে বিজনেসে পড়াশোনা করেছি। সো আমি শর্ট ফিল্মস বানাচ্ছিলাম। বিজনেসে কেন পড়লেন? এখানে সাহস ছিল না আপনার যে সিনেমা নিয়ে পড়াশোনা করবো, সাহস ছিল না। কিন্তু তখনও বিজনেসে পড়াশোনা করার সময় আমি ফিল্ম স্টাডিজে মাইনর করছিলাম। আচ্ছা, ওকে। সো আমার শেষ পর্যন্ত ডাবল মেজরের মতো হয়ে গেছিল ফিল্ম স্টাডিজে। সো ওখানেও অনেক ছবি দেখছিলাম, প্লাস শর্ট ফিল্ম বানাচ্ছিলাম। সো ওখানে একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম যখন আমার আন্ডারগ্র্যাড শেষ হয়ে আসে। আমার ড্রিম স্কুল ছিল নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। আচ্ছা। সো আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে MFA মাস্টার্স ইন ফাইন আর্টস করতে যাব ফিল্ম প্রোডাকশনে। কারণ আমার সব হিরো ফিল্ম মেকার্স, মার্টিন স্করসেজি, অলিভার স্টোন, জোল কোয়েন সবাই ওখানে গিয়েছে। সো তখন আমি ওটাই চিনতাম। সো আমি ভেবেছি একটা স্ট্রং শর্ট ফিল্ম দরকার। সো ওটার জন্য আমি সামার অফ 2005 আমি বাংলাদেশে আসি, 3 বিউটিজ নামের একটা শর্ট ফিল্ম বানাই। সো ওটা ইভেনচুয়ালি আপনার স্টুডেন্ট একাডেমি অ্যাওয়ার্ড জিতে, যেটা অস্কার ফর স্টুডেন্টস। ওটার কথা আমি জেনেছি স্পাইক লির কাছ থেকে, কারণ স্পাইক লি প্রোডিউস করছিলেন। তো আপনার একজন মানে ইন্সপিরেশন আমার, ডেফিনেটলি। স্পাইক লি যখনই আমার জীবনে কোনো না কোনোভাবে আসেন, মানে এরকম না যে আমরা উই আর ফ্রেন্ডস, কিন্তু যখনই আসেন তখনই আমার জীবনে ভালো কিছু হয়। সো স্পাইক লি এসেছিলেন আমার গ্র্যাজুয়েশনের সময় কথা বলতে অ্যাজ এ স্পিকার। সো উনি স্পিচ শুরুই করেছিলেন এভাবে যে পার্ডিউ ইউনিভার্সিটিতে, যে ডু ইউ নো হাউ আই ব্রোক ইনটু হলিউড? I made a short film that won a Student Academy Award. Wow. So উনি যখন ওটা বলেছেন, আমি ওখান থেকে বের হয়ে Student Academy Award-এ সাবমিট করেছি 3 Beauties. সো ওটা জেতার পরে আমি সাহস পাই, লস অ্যাঞ্জেলেসে মুভ করি। এর মধ্যে আমি NYU-তেও ঢুকে যাই। NYU-তে আমি চান্স পাই MFA-তে ফিল্ম প্রোডাকশনে, যেটা আমার ড্রিম স্কুল ছিল। আই বিলিভ যে আমি প্রথম বাংলাদেশি যে চান্স পেয়েছিল। আচ্ছা। সো আমি ফুল টাইম স্কলারশিপ চাচ্ছিলাম, কারণ NYU ইজ ভেরি এক্সপেন্সিভ। সো ওরা আমাকে হাফ স্কলারশিপ দিয়েছিল। আচ্ছা। দিয়ে বলেছিল যে কন্টিনিউ করলে তাহলে আমি ফুল রাইড, যেটাকে বলে ফুল রাইড পাবো। সো আমি 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে আই ড্রপড আউট, কারণ ইট ওয়াজ সো এক্সপেন্সিভ। সো তারপর আমি লস অ্যাঞ্জেলেসে স্ক্রিন রাইটিং, তারপরে ফিল্ম প্রোডাকশন, তারপর বিশেষ করে কতদিন ছিলেন আপনি ক্যালিফোর্নিয়াতে? ক্যালিফোর্নিয়াতে আমি ছিলাম অলমোস্ট 5 ইয়ার্স। ওয়াও, তাহলে তো সেই সময়টা নিজেকে আরো অনেক বেশি সমৃদ্ধ করেছে। রাইট। সো আমি ক্যালিফোর্নিয়াতে আমার জন্য যেটা লাইফ চেঞ্জিং ছিল, আই স্টাডিড উইথ দিস অ্যাক্টিং টিচার হু ইজ লাইক লেজেন্ডারি, সব বড় বড় ডিরেক্টররা তার কথা বলে, জুডিথ ওয়েস্টন তার নাম। আচ্ছা।
ওনার একটা খুব ফেমাস বই আছে, ওটাকে অলমোস্ট আপনার মানে ইন্ডাস্ট্রিতে বলা হয় বাইবেল ফর ডিরেক্টিং অ্যাক্টর্স। বইটার নামই ডিরেক্টিং অ্যাক্টর্স বাই জুডিথ ওয়েস্টন। ওকে। সো ওনার সাথে ওনার কালভার সিটিতে একটা স্টুডিও ছিল, খুবই ইউনিক একটা ক্লাসের মতো। ওনার সাথে আমি 2.5 বছর স্টাডি করেছি কীভাবে অ্যাক্টরদেরকে ডিরেক্ট করতে হয়। আর বাংলাদেশে এসে আমি যত ফিকশনের কাজ করেছি, আমি সব গ্রেট অ্যাক্টার্সদের সাথে ওনার জুডিথ ওয়েস্টনের টেকনিক্স ইউজ করি এবং তারা বিস্মিত যে এরকম ভাবে কেউ ডিরেক্ট করতে পারে। কিন্তু আসলে অল ক্রেডিট গোস টু জুডিথ। আচ্ছা, সেটা আপনার আজাদ আবুল কালাম, আবেল ভাই হোক, শুরুর কাজ 72 ঘন্টা, নুসরাত ইমরোজ তিশা হোক 72 ঘন্টায়, তারপর এখন মেহজাবিন চৌধুরী, রোকেয়া প্রাচী আপা বা মোস্তফা মনোয়ার। আই লাভ ওয়ার্কিং উইথ অ্যাক্টর্স। এবং প্রত্যেকে খুব গুণী অভিনয় শিল্পী, গুণী মানে শুধু অভিনয় শিল্পী না, ব্যক্তি মানুষ হিসেবে প্রত্যেকে গুণী। আমি একটু স্পাইক লির প্রসঙ্গে থাকতে চাই। রেড সি, যেখানে তিনি আসলে জুরি প্রেসিডেন্ট ছিলেন, সেই গল্প আপনাকে আমি অন্য একটা ইন্টারভিউতে করতে দেখেছি, বলতে শুনেছি। সেই গল্পটাকে আজকে একটু শেয়ার করা যায়? সো হ্যাঁ, আপনার আমরা তো সাবা আপনার ওয়ার্ল্ড প্রিমিয়ার করলো টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, উইচ ওয়াজ আ বিগ ড্রিম ফর আস। ডেফিনেটলি, কারণ ডেবিউ ফিল্ম হিসেবে বিগ 5 ফেস্টিভ্যালে ওয়ার্ল্ডের যাওয়া আমি কোনোদিন আমি আমার টিম কেউই চিন্তা করতে পারিনি। সো আমরা গেলাম ওখানে গিয়ে উই গট রেভ রিভিউজ, ভ্যারাইটি বলেন, হলিউড রিপোর্টার, সব জায়গায় ইন্টারন্যাশনালি রেভ রিভিউজ পেলাম। অডিয়েন্স ফুলি প্যাকড। তারপর ওখান থেকে আমরা বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এশিয়ার সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, যেখানে অনেক বাংলাদেশি ছবি যায় প্রতি বছরই। ওখানে গেলাম, ওখানেও একই, আমরা খুব ফ্যান্টাস্টিক রিসেপশন পেলাম ফ্রম অডিয়েন্সেস অ্যান্ড ক্রিটিক্স অ্যালাইক। তারপরে আমরা রেড সিতে আমরা সিলেক্ট হলাম। সো রেড সি আপনার নিউ একটা ফেস্টিভ্যাল সাউদি আরেবিয়াতে, কিন্তু দে হ্যাভ আ লট অফ মানি বিকজ অফ সাউদি আরেবিয়ান গভর্নমেন্ট ফান্ডস ইট। সো ওখানে অনেক স্টার্সরা আসে, সবচেয়ে বেশি ক্যানের পরে আমার কাছে লাগে যে সবচেয়ে বেশি স্টার্সরা রেড সিতেই আসে, হয়তো ক্যান থেকে বেশিও আসতে পারে। আমরা এমিলি ব্লান্ট থেকে শুরু করে উইল স্মিথ, আমির খান, রণবীর কাপুর, কারিনা কাপুর, কেউ বাকি নেই, আপনার সবাই ওখানে ছিল। সো ওখানের জুরি প্রেসিডেন্ট ছিলেন স্পাইক লি, আর আমাদের সাবা ওয়াজ ইন দ্য কম্পিটিশন সেকশন। সো আমরা স্পাইক লির সাথে, এবং জুরিতে আরও ছিলেন মিনি ড্রাইভার প্লাস আরও অনেকে ছিলেন, স্পাইক লির সাথে পাশে বসে আমার সাবা দেখতে পারলাম। এবং স্পাইক লি ইজ ভেরি উনি খুব এক্সপ্রেসিভ। সো উনি ছবি দেখছে আর উনি এক্সপ্রেস করছেন, oh no she didn't, but he's saying it out loud. So that was a great experience for me. মানে লাইফে আসলে আপনার হিরো ফিল্ম মেকারের সাথে অন্যরকম একটা, আর উনি রিয়্যাক্ট করছেন, কিন্তু উনি যেহেতু জুরি প্রেসিডেন্ট ছিলেন, ওনার সাথে পরে গিয়ে আমি কথা বলতে পারিনি ডিরেক্ট, কারণ তাহলে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কিন্তু এর আগে স্পাইকলির সাথে আমার কথা হয়েছে, আমি শিওর যে এর পরেও স্পাইকলির সাথে দেখা হবে। নিশ্চয়ই, এটা আমরাও বিশ্বাস করি। একটা ব্যাপার বলতে চাই, আমি নিজে যখন সাবা দেখেছি, আমি প্রথম যেদিন এটার একটা স্পেশাল স্ক্রিনিং হয়, প্রিমিয়ার হলো, ওই দিন আমাকে অনেকেই কাছের মানুষেরা বলছিলেন এই অঙ্গনের যে তোমার জীবনের গল্পের সাথে মিলে যায়, তোমার দেখা উচিত। আমি বললাম যে আমি তো ডেফিনেটলি দেখবো, শুটিংয়ের জন্য যেতে পারিনি। পরে আবার গেলাম, স্পেশাল স্ক্রিনিং আবার হলো, মেহজাবিন আপু বললেন, আমি তো কাচ্ছি নিজেকে খুঁজে বের করছি ওর মধ্য থেকে। অদ্ভুত রকম এক ধরনের গল্প, আমার এখনো গুজবাম হচ্ছে। মানে এটা আসলে যিনি জীবনের সাথে কানেক্ট করতে পারবেন, তিনি কেবল এই গল্পের যে প্রকৃত মানে অর্থে যে মর্ম বা যেই ভাবার্থ আপনি বোঝাতে চেয়েছেন সেটা বুঝতে পারবেন। একটু আমি জানতে চাই, পরবর্তী সিনেমাটাও কি এরকম পার্সোনাল গল্প নিয়েই হবে? পরবর্তী ছবিটাও আপনার পার্সোনাল, মানে আমি খুবই ইন্টারেস্টেড ইন পার্সোনাল স্টোরিজ, কারণ আসলে ওয়াই এলস ডু ইট, রাইট? সো আমার জন্য, আমি যখন কোনো সিনেমার কথা চিন্তা করি, আমি চিন্তা করি দুটো ওয়ার্ল্ড, যে একটা হচ্ছে কি মনে করেন যে ব্লু ওয়ার্ল্ড, যে আমার পার্সোনালি কেন আমি গল্পটা বলতে চাই, আর একটা হচ্ছে কি আপনার মনে করেন ইয়েলো ওয়ার্ল্ড, যে অডিয়েন্স কেন এই গল্পটা দেখবে। এখন পার্সোনালি আমি অনেক কারণে গল্প বলতে যেতে পারি, কিন্তু অডিয়েন্সের তো একটা কারণ লাগবে দেখার জন্য। বাট আপনি যেখানে শেষ করেছেন, অডিয়েন্স অডিয়েন্স কিন্তু এক ভাবে এটা শেষটা ভেবেছে, রাইট? সো ওপেন এন্ডেড। কিন্তু এই দুটো ওয়ার্ল্ড যদি আপনি একটা ভেন ডায়াগ্রামের মতো চিন্তা করেন, যেখানে ইন্টারসেক্ট করে, ওখানে আমার ছবিটা সবসময়। আচ্ছা, যে আপনার একটা গ্রিন ওয়ার্ল্ড তৈরি করবে, ব্লু ওয়ার্ল্ড আর ইয়েলো ওয়ার্ল্ড, যেখানে ইন্টারসেক্ট করবে, যে আমি কেন ছবিটা বানাতে যাচ্ছি আর অডিয়েন্স কেন ছবিটা দেখতে যাচ্ছে। সো সাবা ওরকম একটা ছবি আমি ফিল করি, যে যদিও খুবই একটা পার্সোনাল জায়গা থেকে ছবিটা বানানো, কিন্তু একটা ইমোশনাল একটা এক্সপিরিয়েন্স আছে অডিয়েন্সের জন্য। অবভিয়াসলি যদি কেউ কেয়ার গিভার হন বা তাদের পরিবারে কেউ থাকে, তাহলে তারা বেশি হয়তো রিলেট করতে পারবেন। কিন্তু আমি পৃথিবীতে কোথাও যাইনি যেখানে আসলে সবারই তো বাবা মা আছে, সবারই ওই রিলেশনশিপগুলো আছে, কারো হয়তো গ্র্যান্ড প্যারেন্টস, তো সবাই কোনো না কোনো লেভেলে একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স পায় এবং ইমোশনালি তারা রিলেট করতে পারেন।
এবং আমি আরেকটা দেখেছি যে বাংলাদেশেও আমাদের যে অডিয়েন্স আসছে যারা সিনেপ্লেক্সে দেখছে বা ব্লকবাস্টারে দেখছে বা আমাদের সিনেমা হলে এখনও চলছে সাবা, অডিয়েন্স কিন্তু 100% পজিটিভ একটা রেভ রিভিউ। আপনি কুমিল্লাতে কেন আগে এটা রিলিজ করলেন? কুমিল্লাতে রিলিজ করার কারণ ছিল আমরা ধরতে যাচ্ছিলাম পুজোর ছুটি। আচ্ছা। সো পুজোর ছুটি ধরতে যাচ্ছিলাম, তো সেপ্টেম্বর 26 আমরা রিলিজ দিতে চাই। আর এদিকে আমাদের যে রিলিজ আনুষঙ্গিক যত কাজ ওগুলো একটু ডিলে হচ্ছিল, বিভিন্ন অনেক পেপার ওয়ার্ক জমা দিতে, অনেক কঠিন। এই জিনিসটা যে যায়নি সে বুঝতে পারবে না। আমিও অনেক ফিল্মমেকারের কাছ থেকে শুনেছি, এবার আমি নিজে এক্সপিরিয়েন্স করলাম। সো খালি ডিলে হচ্ছে মানে সবই আপনার পেপার ওয়ার্ক, তো ওগুলো প্রিপেয়ার করতে হয় আমাদের জন্য নতুন ফার্স্ট টাইম। সো আপনার 26 দুটো বাংলা ছবি অলরেডি রিলিজ হচ্ছে, আর গভর্নমেন্টের নিয়ম হচ্ছে গিয়ে যে দুটোর বেশি একটা ফ্রাইডেতে রিলিজ করা যাবে না। সো 19 একটা স্লট খালি ছিল, এরপরে আপনার নভেম্বর বা ডিসেম্বরের দিকে খালি, অনেক দিন খালি। সো আমাদেরকে বললেন যে 19 আপনারা নিতে পারেন পরিচালক সমিতি থেকে। সো তখন আমরা 19 নিয়ে আমার মনে পড়লো যে আমেরিকাতে অনেক করে এরকম, যে অস্কার কোয়ালিফিকেশনের জন্য ওরা কি করে যে ডিসেম্বর 31 আগে এক সপ্তাহের জন্য নিউ ইয়র্ক অথবা লস অ্যাঞ্জেলেসে কোনো থিয়েটার রিলিজ দিতে হয়। এটা বলে আপনি এই টাইমটাতে লিমিটেড রিলিজ। সো আমাদের তখন অস্কার মাথায় ছিল না, সো আমরা লিমিটেড রিলিজ কুমিল্লায় আমরা পালকি নামের এক সিনেমা হলে রিলিজ দিলাম, এক সপ্তাহ চললো ওখানে। তারপর ওয়াইডার রিলিজ যেটা ওটা আমরা সব জায়গায় ঢাকা থেকে শুরু করে বাংলাদেশে যেন অস্কারে দিতে পারেন, সিনেমা পাঠাতে না। আসলে আমরা পূজার জন্য প্রথমে ধরেছিলাম, তারপরে যখন আমরা দেখলাম যে আসলে ওই 19 আপনার কাট অফ টাইম ছিল অস্কারের, সো আমরা আসলে নেক্সট ইয়ার তাহলে হয়তো এলিজিবল নাও হতে পারি। সো তখন আমরা এই বছরের জন্য অস্কারটার জন্য তখন আমরা দিয়ে দিলাম। না, এটা খুবই ভালো আইডিয়া। একটা ছোট্ট ব্রেকে যাবো, ব্রেক থেকে ফিরে এসে আপনার ব্যক্তি জীবনের গল্পে ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌ, আমাদের সাথে আছেন আমাদের ভালোবাসার মাকসুদ হোসেন। ফিরে এলাম বিরতি থেকে। কখনো মাকসুদ হোসেন কি অন্য কারো গল্পে বা অন্য কারো লেখা স্ক্রিপ্টে সিনেমা বানাবেন, নাকি সবসময় নিজে স্ক্রিপ্ট লিখবেন, নিজে চিত্রনাট্য লিখবেন, কোনটা? আমি আমার দীর্ঘ একটা সময় কেটেছে বাংলাদেশে আসার পর। আমি 2009-এ বাংলাদেশে ফিরে আসছি। এর মধ্যে আমি অনেক বিজ্ঞাপন বানিয়েছি, মানে টেলিভিশন কমার্শিয়ালস, কিছু শর্ট ফিল্মসও বানিয়েছি। সো আমি ওয়েট করছিলাম যে আমাকে কেউ স্ক্রিপ্ট দিবে, কারণ আমি নিজেকে কখনো রাইটার মনে করতাম না। যদিও আমি লিখছি আপনার ফর মোর দেন 30 ইয়ার্স স্ক্রিন প্লে লিখছি, এবং স্ক্রিন প্লে নিয়ে পড়াশোনা করেছি, লিখছি কন্টিনিউয়াসলি, কিন্তু আমি নিজেকে মনে করতাম যে আমি এত স্ট্রং রাইটার না। সো ওয়েট করতে করতে আমার অনেক সময় চলে গেছে, মনে হলো আর না, আমি নিজেই শুরু করি। সো যখন কোভিড আপনার হিট করলো, তখন আমি সিরিয়াসলি চিন্তা করলাম। এর মধ্যে আমি অলরেডি হয়তো ফিচার ফিল্ম লিখে ফেলেছি, 11-12টা ফিচার ফিল্ম আমি নিজেই লিখেছি। সেগুলো কবে আসবে? না, ওগুলো আপনার মনে করেন যে তখন লিখেছি, তখন হয়তো এক জায়গায় ছিলাম, দেখা যায় যে আপনি আসলে তো একটা জায়গায় থাকেন, ম্যাচুরিটি, তখন মুভ অন করেন। সো ওগুলো এখন বানানোর ইচ্ছা নেই। সো তখন আমি ডিসাইড করলাম যে না, আসলে আমি রাইটার, আমি ডিরেক্টর। পার্সোনাল স্টোরি হলে আমি আসলে রিসার্চ করার জন্য হয়তো কারোর সাথে কথা বলবো। সো তখন আমি সিরিয়াসলি নিজে লেখা শুরু করলাম। সাবা ওখান থেকে আসা। সো সাবা যখন পোস্ট প্রোডাকশনে ছিল, তখন আমি আরও অনেকগুলো স্ক্রিপ্টের উপর কাজ করেছি। সো ওই স্ক্রিপ্টগুলো আমি বানাতে চাই, কারণ এখন আমি ফিল করি যে আমি নিজেও একটা ম্যাচিউরিটি গেইন করেছি অ্যাজ আ রাইটার। আমি নিজেও একটু কনফিডেন্স পাই এখন রাইটার হিসেবে। আগে আমি এত কনফিডেন্ট ছিলাম না। আমি সবসময় নিজেকে ভাবতাম আমি ডিরেক্টর, যা লিখতে হয়। এখন আমি নিজেকে অ্যাজ আ রাইটার ডিরেক্টর চিন্তা করতে পারি, খুব মোর কমফোর্টেবল আমি। আমার মনে আছে যখন মেহজাবিন আপুর তো টানা প্রচুর ইন্টারভিউ করা হয়েছে আমার। সো যখন সাবা নিয়ে কথা হচ্ছে বা উনি জানালেন যে এরকম একটা সিনেমায় কাজ করছি, বাট তখনও সবাই জানে না। সো ডেফিনেটলি তাকে কনভিন্স করা একটু টাফ, কারণ তিনি কিন্তু প্রচুর বেছে তারপর সিদ্ধান্ত নিয়েছেন। এটা তার মানে তার সিনেমায় অভিষেক হয়েছে সাবা দিয়ে, আপনার সিনেমা দিয়ে। সো সেই গল্পটাকে ছোট্ট করে একটু বলা যায়, যেহেতু আমার সময় কম। না, অবশ্যই আপনার আমার জন্য আসলে খুব টাফ ছিল না জিনিসটা। আমি কখনো কোনো ভালো অ্যাক্টরের কাছে বাংলাদেশে গিয়ে আমি না শোনার কোনো কারণ নেই, বিকজ ইওর ব্যাকগ্রাউন্ড, রাইট। আর সবাই তো ভালো কাজ করতে চায়। ট্রু। আমি তো একটা ভালো স্ক্রিপ্ট নিয়ে গিয়েছি, আমি একটা ভালো কাজ করতে চাচ্ছি। সো ইট ওয়াজ কোয়াইট, মানে আমি বলবো যে অর্গ্যানিক। আমরা উই মেট, মেহজাবিন এই গল্পটা অনেকবার বলেছে, আমিও বলেছি যে আমরা উই মেট ইন বাটলার্স। আমার একটা অ্যাসিস্ট্যান্ট তাকে যোগাযোগ করেছিল। আমি মেহজাবিনের সাথে আমার প্রথম বিজ্ঞাপনও মেহজাবিনের সাথে করা, নাভানা রিয়েল এস্টেটের জন্য 2012-এ। সো আমরা নিজেদের একজনকে চিনতাম প্রফেশনালি, আরও কয়েকটা বিজ্ঞাপন করেছি এর মাঝখানে। সো উই জাস্ট টকড যে এটা গল্প। আমার 2.5 মিনিটের একটা
পিচ আছে, যেটা আমি গত 3 বছরে 5000 বার বলেছি। সো ওটা বললাম মেজাবিনকে, তারপর সে বললো যে শি ইজ ইন্টারেস্টেড, শি ওয়ান্টস টু রিড দ্য স্ক্রিপ্ট। আমি স্ক্রিপ্ট পাঠালাম, স্ক্রিপ্ট পাঠানোর মনে হয় 1-2 দিনের মধ্যে সে বললো আই মিন। তারপরে আমাদের 6 মান্থসের একটা লম্বা রিহার্সাল প্রসেস শুরু হলো। এবার আমার প্রশ্ন হচ্ছে, এটা তো গেল এই গল্প, সাবার গল্প, বাট পরবর্তী সিনেমার জন্য আপনার তো সবকিছু পরিকল্পনা রেডি, এবং যেটা আপনি নিজেই প্রডিউস করছেন, আমি জানি না যে পরবর্তী সিনেমাও নিজে প্রডিউস করবেন কিনা। সেই সিনেমার খানিকটা মানে পুরো গল্প তো আর বলা যাবে না, আমাদেরকে কি একটু বলা যায় যে কি টুইস্ট সেখানে থাকবে, কিরকম জীবনের গল্প হবে? আপনার পরবর্তী ছবিটার নাম হচ্ছে বেবি মুন। সো হানিমুন, হানিমুনের মতো বেবি মুন। সো বেবি মুন হচ্ছে কি আপনার জেনজি একটা টার্ম, সেটা হচ্ছে কি কাপলের জন্য হানিমুন যারা প্রেগনেন্ট উইথ দেয়ার ফার্স্ট চাইল্ড। ওকে, সো একটা কাপলের গল্প, আর কাপলের গল্প তারা বেবি মুন ট্রিপে যাচ্ছে কোনো একটা জায়গায়, এবং তাদের মধ্যে কোনো একটা দ্বন্দ্ব চলছে। সো আমি এতটুকু বলতে পারি যে আর বাড়ানো যাবে না, পরে গল্প অন্য কেউ নিয়ে নেবে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি একটা পার্ট অফ আ ট্রিলজি। ওকে, সো সাবা হচ্ছে কি ফার্স্ট পার্ট। সো ট্রিলজির মধ্যে মিলটা হচ্ছে কি এইটা যে প্রত্যেকটা ক্ষেত্রেই যে মেইন ক্যারেক্টারটা, সে একটা ফিমেল ক্যারেক্টার, তার মার সাথে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব অল্প বয়সে, আর্লি চাইল্ডহুড। সো তার আর্লি চাইল্ডহুড ট্রমা আছে। ওকে, এই আর্লি চাইল্ডহুড ট্রমা তাকে কিভাবে, মানে প্রত্যেকটা মেয়েকে বা ওমেনকে, নারীকে কিভাবে প্রত্যেকটা গল্পতে ইনফ্লুয়েন্স করে, তার চয়েসেস, তার পারিপার্শ্বিক পার্সপেক্টিভস, ওটা নিয়ে গল্প। সাবা ছিল সাবাকে নিয়ে, সাবার মাকে নিয়ে, আর বেবি মুন হচ্ছে রায়াকে নিয়ে। রায়া তার হাজবেন্ডের সাথে একটা বেবি মুন ট্রিপে যাচ্ছে। এবার আপনার ব্যক্তি জীবনের গল্প শুনতে চাই। ব্যক্তি মাকসুদ কেমন? আমি আপনার যখন ইয়াং ছিলাম তখন আমি ইয়াঙ্গার যখন ছিলাম, আমি আমার বয়স বলতে চাই না। সো ইয়াঙ্গার যখন ছিলাম তখন আই ওয়াজ মোর ফান লাভিং, আমি ফিল করতাম যে ক্রিয়েটিভিটি, আমি ক্রিয়েটিভ পারসন। সো ক্রিয়েটিভিটি হচ্ছে গিয়ে যে স্পন্টেনিয়াস ক্রিয়েটিভিটি, আপনার মানে প্ল্যান করলে হবে না, মানে ডিসিপ্লিনের এগেইনস্টে ছিলাম। ওকে, এখন কি খুবই ডিসিপ্লিনড লাইফ লিড আমি করেন? আপনার যখন অ্যাজ আই ওয়েন্ট অ্যালং আমি ফিল করলাম যে আসলে আমার জন্য, সবার জন্য না, হয়তো অনেকে হয়তো কেওয়াস থেকে ওই এনার্জিটা পায়, কেওটিক একটা এনার্জি, কিন্তু আমার জন্য যদি আমি ডিসিপ্লিন ওয়েতে কাজ করি, মাই আউটপুটস আর মাচ বেটার। ওকে, সো আমি কোভিডের সময় থেকে বা একটু আগে থেকে 2017-18 থেকে I became very disciplined with my art, with my creativity. কোভিডটা আপনার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে? কোভিডটা was a big part, কিন্তু আমি আসলে এই চেঞ্জটা এসেছে আমার 2017-18 এর দিকে। আমার সান, আমার ছেলে হওয়ার পরে 2016-এ, তখন থেকে আমি চিন্তা করা শুরু করলাম যে এখন ফোকাসড হওয়া দরকার, কারণ সময় কমে গেছে জীবনে। সো ওই ফোকাস থেকে ডিসিপ্লিনটা আসছে। সো এরপর থেকে আমি প্রতিদিন সকালে, যখন আমার ডিসিপ্লিনের একটা মেইন জিনিস হচ্ছে গিয়ে when I am writing, আমি প্রতিদিন সকালে by 7 I start writing, 7 AM. I'll write for 3 hours. Wow, every day? For 5 days a week. 5 days, okay. 2 days break দেবো, একটু ব্রেনকে রেস্ট করতে দেবো। So for 3 hours I'll write. যদি কোনোদিন লিখতে না ইচ্ছা করে তাহলে I'll spend time with the characters. কিন্তু ওই সময়টা অফিসে যাওয়ার মতো, যে আমি ওটা করবো, এবং আমি যদি ওটা না করি আমি অস্থির ফিল করি এখন। খুব স্বাভাবিক। সো এরপরে মনে করেন যে ওয়ার্কআউট করা, নিজের মানে একটা ফিটনেস বা ইসের, তো ওগুলো ডিসিপ্লিনের অংশ। সো ডিসিপ্লিনড লাইফ। সিনেমা বানানো কিংবা লেখালেখি, এর বাইরে মাকসুদ হোসেন আর কি নিয়ে ব্যস্ত থাকে? কারণ যেহেতু নিজে প্রডিউস করেন, ভাবি সেখানে একটা বড় পার্ট, কারণ আমি তার সঙ্গে আমার দেখা হয়েছিল স্পেশাল স্ক্রিনিংয়ে। সো অবশ্যই একটা বিগ বাজেট কিন্তু এখানে আপনাকে দিতে হয় বা লগ্নি করতে হয়, যদি আমি এই ভাষাই বলি, তো সেটা তো একটা ফ্যাক্ট। সো আমি আসলে মানে প্রোডিউসার, ডেফিনেটলি প্রোডিউসার আসলে অনেক ডেফিনিশনস। হ্যাঁ, ট্রু। বাংলাদেশের প্রেক্ষাপট একরকম, দেশের বাইরে কোন প্রোডিউসার যে কি করছে, আপনি যদি ইভেন একটা হলিউড ফিল্ম দেখেন, দেখবেন যে ওখানে 25টা প্রোডিউসার আছে, রাইট? 25 কে যে কি করেছে আমরা আসলে জানি না, ওটা হয়তো সিনেমার ক্রুরা জানে। তো আমার প্রোডিউসিং এর ক্ষেত্রে হ্যাঁ ডেফিনেটলি আমি কিছু টাকা ইনভেস্ট করি, সাবাতে করেছি, কিন্তু মেইন রোল আমার হচ্ছে গিয়ে যে প্রোডিউসার, আমার প্রোডিউসিং রোলটা হচ্ছে সিইও। ওকে, সো আই এম রানিং দ্য শো। আচ্ছা, যে কি হবে, মোর ম্যানেজারিয়াল বা ক্রিয়েটিভ টিমকে কিভাবে হেল্প করা যায়, ডিরেক্টরকে কিভাবে হেল্প করা যায়, যদিও ডিরেক্টর এই ক্ষেত্রে আমি নিজেই, কিন্তু এই কাজটা আমি করি কারণ আমার কাছে লাগে যে
ক্রিয়েটিভ কন্ট্রোলটা যেন আমার হাতে থাকে। কারণ প্রডিউসিং টিম যদি স্ট্রং না হয়, বিশেষ করে যদি এই সিইও যদি স্ট্রং না হন, বা উনি যদি না বুঝেন যে আসলে সিনেমাটা কিভাবে হওয়া উচিত, কোথায় আমার টাকা খরচ করা উচিত, কোথায় আমার কাট করা উচিত, বা প্রডিউসিংয়ে কিভাবে স্মার্ট হতে হয়, যেটা আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার। যেহেতু আমি দীর্ঘদিন প্রোডাকশনের সাথে আছি, আমি দীর্ঘদিন বিজ্ঞাপন বানিয়েছি, আমি জানি যে বাংলাদেশে আমাদের লিমিটেশনস কোথায়, বা কোথায় আমার কাট করতে হবে, কোথায় আমার স্পেন্ড করা উচিত, বা আমি নিজেও একজন ডিরেক্টর, সো আমি জানি যে আচ্ছা পোস্টে আমার এখানে আমার স্পেন্ড করা উচিত, সো আমি এখন কোথায় কাট করতে পারি। সো এই জন্য আমি সিইও রোলটা নেই, কিন্তু এটা ইট বিকামস ভেরি হেকটিক, কারণ আসলে এটা তো অনেক সময় সাপেক্ষ, কারণ অনেক পেপার ওয়ার্কের ব্যাপার। কিন্তু আসলে মেইন এরপরে আমার আসলে অনেক হেল্পিং পার্টনার্স আছে যারা প্রডিউসিংয়ে হেল্প করে আমাকে। আমার সাবাতে অনেকজন প্রডিউসার ছিলেন, বাংলাদেশে বলেন, দেশের বাইরে আমার কিছু বন্ধু বান্ধব আছেন, তারা সবাই মিলে আসলে আমাকে হেল্প করেছে। টিম ছাড়া আসলে হয় না যে একেবারে একটা গুড টিম অনেক ভালো কিছু আর ভালো একটা আউটপুট দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমার সময় যেহেতু কম, আর অনেক আড্ডা দেবার ছিল, অন্য কোথাও অন্য কোনো দিন আমরা আড্ডা দেব। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সাবা এখনো থিয়েটারে চলছে। সাবা খুবই, আমি যেটা বললাম যে লেবার অফ লাভ, একটা খুবই পার্সোনাল স্টোরি, কিন্তু এটা আপনাকে একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দিবে। আসলে ছবি আমি পার্সোনালি যখন সিনেমা হলে দেখতে যাই, সবসময় আমি ইমোশনসের জন্যই দেখতে যাই। ছবিটা আমাকে কি একটা ইমোশনাল জার্নি দিচ্ছে নাকি, আমাকে কোথাও এঙ্গেজ করছে নাকি, এবং দিন শেষে আসলে আমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে নাকি, একটা ফিলসফি দিচ্ছে নাকি। সো সাবা আপনাকে এগুলো সব দিবে। আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ সিনেমা হলে গিয়ে সাবা দেখে নিন। থ্যাংক ইউ। অবশ্যই, আবার অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এখনো যারা সাবা দেখেননি, পরিবার, পরিজন, বন্ধু, কাছের মানুষ নিয়ে আপনার কাছাকাছি কোনো সিনেমা হলে গিয়ে দেখে ফেলুন, এবং অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, থাকুন প্রথম আলো এবং মেরিলের সঙ্গে।